Recording is on. তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4 ডেভেলপমেন্ট। এখন কথা হচ্ছে যে চ্যাপ্টার 1 থেকে সরাসরি পড়ে গেলাম কেন? তোমরা কি জানো তোমাদের চ্যাপ্টার 2 এর নাম কি? দেখো তো বই, দেখো তো কি লেখা আছে। কি আছে চ্যাপ্টার 2? স্যার নাম 4 নাম্বার চ্যাপ্টারে যাব স্যার, বুঝি নাই। 4 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করব, কিন্তু কথা হচ্ছে আমি 2-3 বাদ দিলাম কেন চ্যাপ্টার 2-3 স্যার বাদ মনে হয় এটা বেশি আগে জরুরি, বা হচ্ছে যে ওগুলি 2-3 বুঝার আগে হয়তো চ্যাপ্টার 4 বুঝার প্রয়োজন বেশি। আচ্ছা ঠিক আছে। চ্যাপ্টার 2 এর নাম কি? ডেভেলপমেন্ট। ও সরি চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে টেকনোলজি। ওকে, চ্যাপ্টার 2টা তোমার শুরু হয়েছে পেজ নাম্বার 61 থেকে। তুমি 61 পৃষ্ঠায় হাত দাও, আর হচ্ছে 61 থেকে 156 এই দুইটা পৃষ্ঠায় হাত 100 দিয়ে 156 এই দুইটা পৃষ্ঠার মধ্যে হাত দিয়ে একটু দেখো তো, জাস্ট পৃষ্ঠার উল্টা একটু দেখো তো যে এখানে কি কি টপিক গুলো আছে। 56 একটা হচ্ছে তোমার 61 আর 156। এই পৃষ্ঠাগুলো মাঝখানে যে পৃষ্ঠাগুলো আছে জাস্ট একটু পেজটা উল্টায় দেখো যে কি কি টপিক আছে, বা কন্টেন্টটা দেখলে হবে। আমি পেজটা পাচ্ছি না স্যার, এগুলো অলরেডি আমার মনে হয়ে গেছে, আমাদের আগের পড়া, মানে আমাদের ওই যে 4th সেমিস্টারে আমরা মনে হয় এগুলা সব পড়ে আসছিলাম মনে হচ্ছে দেখে। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে কম্পিউটারের কতগুলা পার্ট আছে, মোবাইল কমিউনিকেশন কয় ধরনের হইতে পারে, ইন্টারনেট কানেকশন, তারপরে হচ্ছে ল্যান ওয়ান ম্যান টপোলজি, তারপরে হচ্ছে তোমার আরএফআইডি মনে আছে, ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যার্ড কমিউনিকেশন, কেবল, এগুলো সব। মোট কথা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার আমি যদি তোমাদের নাও পড়াই তোমরা নিজের পরীক্ষা অ্যান্সার করতে পারবা। এই জন্য 2 নম্বর চ্যাপ্টারটা আমি স্কিপ করেছি, এটা আমি তোমাদের পরে পড়াবো। আর হচ্ছে তোমার 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে আছে হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এআই, তারপর হচ্ছে ই কমার্স, এই জিনিসগুলা, রোবোটিক্স, তারপরে হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি, এই জিনিসগুলা। এটাও কিন্তু তোমাদের কিন্তু আমরা ইন্টারনেট তোমরা পড়ে এসেছো। তো এই জন্য এই দুটো চ্যাপ্টার আমি স্কিপ করে সরাসরি চলে যাচ্ছি ডেভেলপমেন্টে, কারণ এই চ্যাপ্টারের তোমার লিমিটেড কয়েকটা কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলো পরীক্ষায় থাকবেই মাস্ট। যেমন আমি যদি বলি তুমি এখনই পরীক্ষা কোশ্চেন হাতে নিয়ে, এখানকার একটা কোশ্চেন আছে যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেপগুলা তুমি খাতা নিয়ে লিখতে পারবে, এটা পরীক্ষায় আসবেই, কোনো মিস নেই। চ্যাপ্টারও ছোট, কোশ্চেন কম, ইম্পর্টেন্ট, এর জন্য আমি সরাসরি চ্যাপ্টার 4-এ আমি চলে গেলাম। তাহলে আসে শুরু করি আমাদের। তাহলে আজকে টপিক হচ্ছে চ্যাপ্টার 4 ডেভেলপমেন্ট। এখন ডেভেলপমেন্টের মধ্যে আমাদের যে ফার্স্ট যে টপিক আসে সেটা হচ্ছে যে এসডিএলসি। কি বললাম? এসডিএলসি এর পুরো মানে হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা হচ্ছে অনেকটা কি আমরা মনে আছে ছোটবেলায় পড়েছিলাম পানি চক্র। জি স্যার। কি ছিল পানি চক্র বলতে পারো? পানি চক্র স্যার হচ্ছে প্রথমে ওই যে বৃষ্টি হয়, তারপরে সেটা হচ্ছে বাষ্প হয় গরমের মাধ্যমে, তারপরে তারপরে আকাশে জমা হয়, তারপর সেটা আবার বৃষ্টি আকারে মানে পড়ে, এরকম কিছু একটা। এখানেও তোমার সেম, যে তুমি যখন একটা কাজ যখন করবা তখন সেটা কোন কোন ধাপ তোমাকে ম্যান্ডেটরি মেইনটেইন করতে হবে, সেটাই হচ্ছে তোমার সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যেমন দেখো, যে মনে করো তুমি একটা ছোট একটা দোকান দিতে যাচ্ছ। এখন অবশ্যই তুমি দোকানটা তুমি কোথায় দিবা? দোকানটা তুমি এমন একটা জায়গায় দিবা যেখানে মানুষজন সহজে তোমার আসতে পারে। তুমি অবশ্যই মনে করো একটা ধুধু মাঠ যেখানে আশেপাশে কোনো মানুষজন নাই, এমনকি যেখানে মানুষজন তোমার দেখা মানে এমনিতে ঘুরতেও যায় না, সেরকম জায়গায় কিন্তু তুমি তোমার দোকান দিবা না। যেমন দেখো সুমনের কথা, সুমন তার দোকানগুলো কোথায় দিয়েছে বলতে দিয়া বাড়িতে একটা নির্জন জায়গায়, কোনো মানুষজন কিন্তু ওখানে থাকে না, কিন্তু তারপর ওখানে দিয়েছে কেন? কারণ মানুষজন কিন্তু ওখানে ঘুরতে যায় এবং প্রচুর মানুষ ঘুরতে যায়। এখন সে যখন দোকানটা যখন দিতে গেছে তাকে চিন্তা করতে হয়েছে যে এখানে দোকান দিলে মানুষজন ঘুরতে আসবে, সে মানুষজন থেকে আমি জিনিসটাকে প্রোডাক্টটাকে সেল করতে পারবো। এটার জন্য কিন্তু তাকে আরো কিছু করতে হয়েছে, তাকে কিন্তু একটা যে জিনিসটা যে বিক্রি করবে সেটা কিন্তু একটা জায়গা থেকে নির্ধারণ করতে হয়েছে, তাকে কিন্তু একটা কার্ড বড় বা ডিপ বড় তাকে কিনতে হয়েছে যেটা বিক্রি করবে।
তারপরে হচ্ছে কোন জায়গা থেকে জিনিসগুলো বানাবে, কি কি ম্যাটেরিয়াল দিবে সেটা। তারপরে মানুষজন যখন আসা শুরু করলো তখন মানুষজন কোন জিনিসটাকে পছন্দ করছে, কিভাবে দিলে পছন্দ করছে, এই জিনিসটাকে চিন্তা করতে হয়েছে। এরকম ভাবে ফাইনালি সে কিন্তু একটা বিজনেসটাকে দাঁড় করিয়েছে। তাই দেখো এই যে পুরো যে সাইকেলটা, এই সাইকেলটাকে আমি বলছি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তাহলে দেখো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ এ সিরিজ অফ 6 মেইন ফেজ। এখানে যদি মেইনলি আমরা 6টা ফেজের কথা বলবো, এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে আরো অনেকগুলো ফেজ থাকে, কিন্তু আমরা মেইনলি এখানে 6টা ফেজ আছে। কিছু কিছু জায়গায় তুমি ইন্টারনেটে সার্চ দাও, দেখবো যে কিছু কিছু জায়গায় 5টা ফেজের কথাও বলেছে, আবার 6টা ফেজের কথাও বলেছে, 7টা ফেজের কথাও বলেছে। আর ভেঙে ভেঙে টু ক্রিয়েট এ হার্ডওয়্যার সিস্টেম অনলি, a software system only, or a combination of both to meet or exceed customer expectation. এখন দেখো এখানে তোমার বলেছে যে এটা হার্ডওয়্যার সিস্টেম হতে পারে, এটা সফটওয়্যার সিস্টেম হতে পারে, অথবা কম্বিনেশন অফ বোথ হতে পারে। কেন? যেমন তুমি মনে করো হার্ডওয়্যারটা কেন বললাম, যে মনে করো তুমি একটা মনিটর তৈরি করবা, তো মনিটর তৈরি করার, মনিটর কি একটা হার্ডওয়্যার, কিন্তু এই মনিটর তৈরি করার জন্য কি তোমাকে কিন্তু অনেকগুলো জিনিস মেনটেন করতে হবে, যে তুমি এখানে কোন প্যানেল দিবা, এটা কত ইঞ্চি হলে সুবিধা হয়, এখানে কোন কোন কম্পোনেন্ট দিবা, কম্পোনেন্টগুলো তোমাকে টেস্ট করতে হবে, কোনো ফল্ট আছে নাকি, ফল্ট না থাকলে সেটাকে তুমি মার্কেটে দিবা, কোন মার্কেটে দিবা, তাই না? এটা যেরকম হার্ডওয়্যারের ক্ষেত্রে সেরকম কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রেও হয়ে থাকে, যে তুমি একটা মনে করো অ্যাপ তৈরি করলা, অ্যাপের মধ্যে তুমি কি কি কন্টেন্ট দিবা, কি কি কন্টেন্ট মানুষের পছন্দ হবে, সেটাকে টেস্টিং আছে। আবার এটা দুই রকম হতে পারে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলেও তোমার হইতে পারে। যেরকম মনে করো তুমি একটা ট্যাব তৈরি করলা, একটা ট্যাব তৈরি করতে গেলে সেখানে তোমার হার্ডওয়্যারও লাগবে এবং সফটওয়্যারও লাগবে। এখন দেখো সিস্টেম আসলে জিনিসটা কি, যদিও আমরা কিন্তু 1 নম্বর যে এমআইএস, ওখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমেও আমরা সিস্টেমের একটা সংজ্ঞা পেয়েছি, এটা ওটার সাথে অনেকটা একরকম, যে এই সিস্টেম ইজ এ সেট অফ ইন্টারাক্টিং অর ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট ফর্মিং অ্যান ইন্টিগ্রেটেড হোল। তার মানে কি, যে তোমার এটা একটা জিনিস দিয়ে তোমার পুরো জিনিস তৈরি হতে পারে, অথবা অনেকগুলো জিনিস একসাথেও একটা পুরো জিনিস তৈরি হতে পারে। যেমন মনে করো যে আমি যদি একটা কোম্পানির কথা বলি, একটা কোম্পানির মধ্যে আমি অনেক আগে বলেছিলাম যে তোমার অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, যেমন হচ্ছে তোমার সেলস ডিপার্টমেন্ট থাকতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকতে পারে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকতে পারে, অ্যাডমিন ডিপার্টমেন্ট থাকতে পারে। এই সব ডিপার্টমেন্ট একসাথে মিলে একটা কোম্পানি তৈরি হয়েছে, একটা সিস্টেম তৈরি হয়েছে। আবার তুমি যদি স্পেসিফিকলি শুধু অ্যাডমিন চিন্তা করো, তাহলে অ্যাডমিনের মধ্যে কি শুধু অ্যাডমিনিস্ট্রেশন লোকজন দিয়েই কিন্তু তোমার একটা সিস্টেম তৈরি হচ্ছে, তাহলে ওখানে শুধু একরকম মানুষ দিয়ে সিস্টেম তৈরি হচ্ছে। এখন দেখো এটা হচ্ছে আমাদের মেইন টপিক, যে এসডিএলসির যে ফেজ, যেটা যে 6টা ফেজ বলেছিলাম, 6টা ফেজ কি কি। ফার্স্ট ফেজ হচ্ছে প্ল্যানিং, যে ফার্স্টে তোমাকে প্ল্যান করতে হবে তুমি কি করতে চাচ্ছ। এরপর হচ্ছে অ্যানালাইসিস, যে তুমি যে প্ল্যানিংটা করলা, এই প্ল্যানিংটা তোমার কতটুকু তোমার ইফেক্টিভ হতে পারে, যে কতটুকু তোমার সেটা তুমি আউটকাম পেতে পারো। এই অ্যানালাইসিস ফেজের পরে আসে হচ্ছে তোমার ডিজাইন ফেজ, যে তুমি জিনিসটাকে কাজ করার জন্য তুমি কিভাবে জিনিসটাকে কাজ করবা, যে তোমার কি কি জিনিস লাগবে। এই ডিজাইনের পরে আসলে হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন, যে তুমি জিনিসগুলো নেওয়ার পরে তুমি জিনিসগুলোকে কিভাবে তুমি কাজে লাগাবা। ইমপ্লিমেন্টেশনের পরে আসবে হচ্ছে টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন, যে তুমি জিনিসগুলো টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন, যে জিনিসগুলোকে তোমার টেস্ট করতে হবে কোনো ফল্ট আছে নাকি। টেস্টিং এর পরে আসবে হচ্ছে তোমার মেইনটেনেন্স, যে রেগুলারলি সেটা তোমাকে মেইনটেইন করতে হবে। যেমন সুমনের ক্ষেত্রে যেটা হবে, যে তাকে যে পরিমাণ আগে তোমার মনে করো যে চটপটি তৈরি করতে যে পরিমাণ মশলা ইউজ করতো, জিনিসপত্রের দাম বেড়ে গেল বলে সে যে তোমার মশলার দাম যে কম, মানে মশলার পরিমাণ যে কমাই দিবে সেটা কিন্তু করতে পারবে না। মশলার পরিমাণ কমাই দিলে কি হবে, তার কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। কোয়ালিটি খারাপ হলে কি হবে, তার পুরো সাইকেলটার মধ্যে কিন্তু তা ইফেক্ট করবে, তাই না? তার মানে এটা হচ্ছে তোমার মেইনটেনেন্সের মধ্যে। আবার তুমি চিন্তা করো জেনারেটরের ক্ষেত্রে, বাসাকে জেনারেটর লাগাইলা, জেনারেটর তুমি কোন জায়গায় লাগাবা, কতটুকু তুমি লোড দিবা, অ্যানালাইসিসে আসলো, লোড দেওয়া অনুযায়ী তুমি সেটাকে তুমি সেভাবে কানেক্ট করে দিলা, কোন কোন লোড করবা, কানেক্ট করার পর ইমপ্লিমেন্টেশন করলা, যে সেগুলো তুমি অন করলা, অন করে টেস্ট করলা যে ঠিক মতো কাজ করছে নাকি। এরপরে কি ঠিক মতো সেটাকে তোমাকে মেনটেন করার জন্য কি করতে হবে, মেনটেন করার জন্য নিয়মিত চেক করতে হবে তার অয়েল ঠিক মতো আছে নাকি, তার কোনো ফল্ট হচ্ছে নাকি, কোনো প্রবলেম হচ্ছে নাকি, সে গরম হয়ে যাচ্ছে নাকি, তাই না? এইটাই, তুমি যেই জিনিসেই তুমি যাবা না কেন, যে সিস্টেমে যাবা না কেন, সেই সিস্টেমের মধ্যে আমার এই 6টা ফেজ আমাকে কমপ্লিট করতেই হবে। যে কোনো একটা ফেজ যদি না হয়
তুমি কিন্তু এটা কমপ্লিট করতে পারবা না। মানে কি, তোমার একটা কোম্পানি বলো, একটা সিস্টেম বলো, সেটা কি ডেভেলপ হবে না, তৈরি হবে না। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি তাহলে জি আমাকে জি বলো তো, স্যার। এসডিএলসি ফেজ কয়টা? 6টা। 6টা। 6টার মধ্যে আবার কি কি ফেজ আছে? স্যার ফার্স্টে হচ্ছে প্ল্যানিং, তারপরে হচ্ছে অ্যানালাইজ, তারপরে হচ্ছে ডিজাইন, তারপরে ইমপ্লিমেন্টেশন এন্ড ডেভেলপমেন্ট, তারপরে সিস্টেম সিস্টেম টেস্টিং টেস্টিং এন্ড এন্ড ইন্টিগ্রেশন এন্ড সিস্টেম ইন্টিগ্রেশন এন্ড মেইনটেনেন্স। সিস্টেম মেইনটেনেন্স। এরপর আসো, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, যদি একটু বলো করতাম। বলো। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওটা কিভাবে স্যার জমা দিতে হবে এবং কিভাবে করব, হার্ড না সফট কপি করব সেটা? ওকে, তোমরা এটা ইয়াতেই করো, সফট হার্ড কপি করো, খাতায় আচ্ছা লেখো ঠিক আছে সুন্দর স্যার। করে, ওকে। খাতায় লিখে আমাকে। স্যার কবে দিছিলেন অ্যাসাইনমেন্ট? আচ্ছা, আমি ওটা আবার দিয়ে দিব নে। তবে ওইটা জমা দেওয়ার আগে কিছু কাজ করতে হবে, আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমি আরো অনেক বেশি ডেভেলপ করবো। স্যার আমরা আগে তৈরি করি স্যার, আমাদের এত পরিমাণ অ্যাসাইনমেন্ট, এত পরিমাণ পরীক্ষার শিডিউল দিতেছে, মানে রোজার মধ্যে বুঝলাম না স্যার এত এরকম কেন করতেছে সবাই। ঠিক আছে, অসুবিধা নাই, বাট এই ক্লাসের পর আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো না, ওটা কই অসুবিধা নেই। দেখো, এখন আসো ফার্স্টে যেটা হচ্ছে কি প্ল্যানিং। প্ল্যানিংটা কি? প্ল্যানিং হচ্ছে ডিফাইনিং দ্য প্রবলেম, দ্য অবজেক্টিভ অ্যান্ড দ্য রিসোর্সেস সাচ এস পার্সোনাল অ্যান্ড কস্ট। আচ্ছা, ক্লাস যখন আমি ইয়ে করবো, তোমরা তোমাদের ইয়েগুলো মিউট করে রেখো, তাহলে সুবিধা হবে তোমাদের। ওকে, তাহলে এই ডিফাইনিং দ্য প্রবলেম, প্রবলেম বলতে বোঝাচ্ছে যে তুমি আসলে কি জন্য কাজটা করতে চাচ্ছ বা কি করতে চাচ্ছ। এখানে ঠিক প্রবলেম বলবো না, ডিফাইনিং দা বলতে পারো যে হচ্ছে তোমার অবজেক্টিভ, এটাও বলতে পারি ডিফাইনিং দ্য অবজেক্টিভ, দা অবজেক্টিভ পরে দিয়েছি, অ্যান্ড দ্য রিসোর্সেস সাচ এস পার্সোনাল অ্যান্ড কস্ট, যে তোমার কি পরিমাণ মানুষ লাগবে, কি পরিমাণ তোমার খরচ হবে। স্টাডিং দ্য অ্যাবিলিটি অফ প্রপোজিং অল্টারনেটিভ সলিউশন আফটার মিটিং উইথ ক্লায়েন্ট, সাপ্লায়ার, কনসালটেন্ট অ্যান্ড এমপ্লয়ি, যে তুমি তোমার ক্লায়েন্টের সাথে, যাদের কাছ থেকে তুমি জিনিসটা নিবা, তারপর তুমি কনসালটেন্ট, সবার সাথে কথা বলে যে তোমার যে প্রপোজাল যেটা আছে এটা অল্টারনেট কোনো ওয়ে থাকতে পারে নাকি, সেটা তোমাকে স্টাডি করে রাখতে হবে। ইন কেস তুমি যে প্ল্যান করছো যদি ফেল হয়, তাহলে তোমার ব্যাকআপ প্ল্যান কি থাকবে, সেটাও কিন্তু তোমাকে স্টাডি করে রাখতে হবে। স্টাডিং হাউ টু মেক প্রোডাক্ট বেটার দ্যান দ্য কম্পিটিটর, যে অবশ্যই তুমি যে জিনিসটা কাজ করতে চাচ্ছ এটা তুমি একা কাজ করছো এমন না, তোমার আশেপাশে আরো অনেকেই কাজ করছে, সেখান থেকে জিনিস তুমি তোমারটাকে কিভাবে তুমি আরো বেশি প্রমোট করবা, কিভাবে মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলবা, সেটা তোমাকে স্টাডি করতে হবে। মোট কথা হচ্ছে প্ল্যানিং এর মধ্যে আমার জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে মেইনলি স্টাডি করা। এরপর হচ্ছে কি আমার অ্যানালাইসিস। অ্যানালাইসিসের মধ্যে আসবে হচ্ছে মেইনলি ভোক্তা যারা, যেমন এন্ড ইউজার্স রিকোয়ারমেন্ট শুড বি ডকুমেন্টেড, যে একজন ইউজার সে কি চায়, সে কিভাবে জিনিসটা পেতে চায়, তার আকাঙ্ক্ষাটা কি। এ ফিজিবিলিটি স্টাডি নিড টু বি মেড ফর দ্য প্রজেক্ট, এটা বলতে বোঝাচ্ছে যে মনে করো যে তুমি আমাকে দ্বারা স্টাডি করো, যে তুমি মনে করো একটা বার্গারের একটা দোকান দিবা, এখন তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার আমি তো একটা বার্গারের দোকান দিতে চাচ্ছি, এখন আপনি কি রকম বার্গার পছন্দ করেন। তা আমি বললাম যে বানটা একটু বড় হলে ভালো হয়, চিকেন বা বিফ দুই রকম রাখলেই হয়, তবে এটা তুমি যদি গ্রিল করো তাহলে বেশি ভালো হয়, গ্রিল জিনিসটা মানুষ বেশি পছন্দ করে। ভিতরে তোমার বেশি টমেটো দেওয়া দরকার নাই, অনেকে টমেটো দেয়, তুমি টমেটো দিও না। মায়োনেজ সস ঠিক আছে, লেটুস পাতা দিলেও দিতে পারো, তোমার ইচ্ছা, সসের পরিমাণটা বেশি দিও বা অপশন রেখো। এখন যে এই যে আমি কথাগুলো বললাম, এগুলো বড় পর এখন তুমি দেখবা যে তুমি একটা বার্গার তৈরির জন্য তুমি মনে করো বাজেট করলো 50 টাকা, মনে করো যে 50 টাকায় তোমার হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্ট, আর আমি যে তোমাকে রিকোয়ারমেন্ট দিলাম সে অনুযায়ী তোমার বাজেট ক্রস করে হয়ে যাচ্ছে তোমার 100 টাকা। এই যে তোমার যে স্টাডি যেটা, যে তুমি কি চিন্তা করেছিলে আর তোমার যে কাজটা তুমি করতে হচ্ছে, এখন তোমাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমার ইচ্ছাটাও রাখা যায়, কিভাবে তোমার বাজেটটা কমানো যায়। কথাটা বুঝতে পেরেছো? এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার ফিজিবিলিটি স্টাডি, যে জিনিসটা তোমার কতটুকু তুমি অ্যাচিভ করতে পারবা। মেইনটেইন স্ট্রং কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, যে আমার সাথে তোমার ফিজিবিলিটি স্ট্যাবিলিটি এটা কোথায় লেখা? কোনটা? আপনি যেটা বললেন ফিজিবিলিটি স্ট্যাবিলিটি, এটা কোথায় লেখা? এই যে 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ না? তোমরা কি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখতে পাচ্ছ না?
ও স্যার পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছি, কিন্তু স্যার ও ফিজিবিলিটি, ও সরি 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 আমি বলতেছি কি জানি বলেন। এ ফিজিবিলিটি স্টাডি, ফিজিবিলিটি বলতে বোঝাচ্ছে সেটা তোমার কতটা ইফেক্টিভ হবে সেটা বলছে। জি জি শিওর। তারপরে হচ্ছে মেইনটেইন স্ট্রং কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, যে তুমি যাদেরকে জিনিসটা বিক্রি করছো তাদের সাথে স্ট্রং কমিউনিকেশন রাখতে হবে, কারণ মানুষের চাহিদা পরিবর্তন হইতেও পারে। যেমন বললাম, আমি যখন এখন বললাম যে তুমি টমেটো দেওয়ার দরকার নেই, আমি আবার কয়েকদিন পরে বললাম যে অন্য সবাই টমেটো দিচ্ছে, টমেটো খেলে ভালোই লাগে, আর তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ না রাখো, আমি কিন্তু আমার নিড যেটা মানে আমার যেটা ইচ্ছা আমি কিন্তু তোমাকে জানাতে পারবো না। আমি যদি তোমাকে জানাতে না পারি তুমি কিন্তু বুঝতে পারবে যে ক্লায়েন্টের ইচ্ছাটা কিভাবে চেঞ্জ হচ্ছে। যেমন দেখবা যে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু তোমার একটা সময় যাবার পর পর কিন্তু নতুন নতুন প্রোডাক্ট কিন্তু ইন্ট্রোডিউস করে, তাই না? করে না? যে মনে করো আগে তোমার শুধু বার্গার ছিল, পরে দেখবে যে তোমার সাথে সাথে তোমার স্যান্ডউইচ দেওয়া শুরু করেছে, অথবা তোমার সাব দেওয়া শুরু করেছে, এরকম ভাবে। এখন আসো ডিজাইন। ডিজাইনের মধ্যে কি পড়ছে? ডিফাইন্স দ্য এলিমেন্ট অফ আ সিস্টেম, দ্য কম্পোনেন্ট, দ্য সিকিউরিটি লেভেল, মডিউল, আর্কিটেকচার অ্যান্ড দ্য এটা হচ্ছে তোমার ডিজাইনের মধ্যে। তুমি কাজটা তুমি যে এই মনে করো যে বার্গারটা যে তৈরি করবে এটা তোমার কি কি লাগবে? তোমার গ্রিল করা একটা যন্ত্র লাগবে, তুমি যদি ফ্রেঞ্চ ফ্রাই করতে চাও ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার যন্ত্র লাগবে। এখন যন্ত্রগুলো যে তুমি লাগবে তোমার, তুমি এটা কোথায় রাখবা, কতটুকু কিনবা, মানে তোমার কয়টা কিনবা, একসাথে তুমি কয়টা সাপ্লাই দিতে চাচ্ছ, এই জিনিসটা সিকিউরিটি একটা ব্যাপার আছে যে তুমি জিনিসটাকে তুমি যে এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষজন বাইরে থেকে মানুষজন এসে যাতে চুরি করে না নিয়ে যেতে পারে, অথবা তোমার যাতে হিটের এক্সস্ট ফ্যান একটা ব্যবস্থা রাখতে হবে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিজাইনের মধ্যে, এগুলো কিন্তু কেনাকাটি না, তোমার ডিজাইনের মধ্যে পড়ছে। কিন্তু ডিটারমাইন হাউ দ্য সিস্টেম উইল লুক লাইক অ্যান্ড হাউ ইট উইল ফাংশন, যে তুমি তোমার রান্নাঘরটা তুমি কিভাবে তুমি তৈরি করতে চাচ্ছ, যে কোন জায়গায় কি রাখবা এবং সেটা কিভাবে কাজ করবে। যে মনে করো যে তোমার চুলা তুমি একদিকে রাখলা, বেসিন রাখলা অনেক দূরে, আবার চুলার পাশে তুমি বেসিন রাখলা, তাহলে কি হবে? যে চুলার পাশে বেসিন রাখো, বেসিনে তুমি এই ডিশ ওয়াশ করতে যাও, চুলার একটা হিট লাগবে। আবার তুমি যদি বেসিন যদি দূরে রাখো তাহলে কি তোমার কাজ করতে সুবিধা হবে। এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিজাইনের মধ্যে। প্রডিউস ডিটেইলড অ্যান্ড এক্সপেন্ডেড সিস্টেম ডিজাইন টু মিট অল ফাংশনাল অ্যান্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, যে তুমি তোমার লোকজনকে কোথায় দাঁড় করাবা, কোথায় একজন তোমার কাটাকাটি করবে, কোথায় রান্না করবে, কোথায় ধুবে, এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিটেল তোমার সিস্টেম ডিজাইন। তাহলে কি ডিজাইনের মধ্যে কিন্তু তুমি শুধু ডিজাইনই করবা, শুধু প্ল্যান করবা, আর কিচ্ছু না। ইমপ্লিমেন্টেশন, অ্যাকচুয়াল কোড ইজ রিটেন হিয়ার। এই অ্যাকচুয়াল কোড বলতে তোমার এখানে সফটওয়্যারের ক্ষেত্রে বলেছে যে যেমন দেখো তোমরা যখন ইন্টারে যখন পড়েছিলাম সি প্রোগ্রামিং এ, বা তোমরা তো ইয়া তো পড়েছো, তোমাদের তোমার স্যার না ইয়া স্যার ক্লাস নিয়েছিল মনে হয়, কে ক্লাস নিয়েছিল? তোমার স্যার ক্লাস নিয়েছিল নাকি? ইসমাইল স্যার। ও ইসমাইল স্যার ক্লাস নিয়েছিল, ঠিক আছে। সে তোমাদের দেখিয়েছিল যে তোমার একটা প্রোগ্রাম রচনার জন্য তোমার আগে হচ্ছে প্ল্যানিং লাগে, তারপর সুডো কোড লাগে, তারপরে হচ্ছে তোমার সি প্রোগ্রাম লাগে, তাই না? কয়টা স্টেপ তোমরা দেখেছিলাম জি না? জি জি। তো সেরকম ভাবে যে এখানে লাস্টে তোমার হচ্ছে অ্যাকচুয়াল কোড। অ্যাকচুয়াল কোড হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে, আর তোমার ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো ক্রয়, যে তুমি যে জিনিসগুলো কিনবা। This says content configuration and fine tuning for the hardware to meet certain requirement and function. এটা হচ্ছে তোমাকে একবার সহজ একটা উদাহরণ, যে মাইক্রোওভেনে তুমি যখন একটা জিনিস যখন গরম করবা, মনে করো একটা জিনিস তুমি ফ্রিজ থেকে বের করলা, আর একটা জিনিস মনে করো বাইরে আছে, দুইটা জিনিস গরম করতে কি তোমার সেম টেম্পারেচার লাগবে, মানে টাইম লাগবে, নাকি টাইম কম বেশি লাগবে? আমরা তো টাইমই দিই, তাই না? কোনটা 1 মিনিট দিই, কোনটা 30 সেকেন্ড দিই, তাই না? এরকম টাইম দিই না গরম করতে? জি স্যার। তো যেটা তুমি ফ্রিজ থেকে বের করলা সেটা গরম করতে কতক্ষণ লাগবে, আর যেটা মনে করো বাইরে আছে সেটা গরম করতে কতক্ষণ লাগবে? অবশ্যই স্যার, টাইমে বেশ কম হবে। যে যেটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে একটা ভাত বের করলা, সেটা গরম করতে মনে করো তোমার 2 মিনিট লাগবে, আর যে ভাত মনে করো তুমি নর্মালি বাইরে রাখলা সেটা গরম করতে তোমার 1 মিনিট লাগবে। তা এই যে তোমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার হার্ডওয়্যার টিউনিং করলা, সেটাই বলছে এই জায়গায়। সিস্টেম ইজ রেডি টু বি ডিপ্লয়েড অ্যান্ড ইনস্টলড ইন কাস্টমার্স প্রেমিসিস। কাস্টমার প্রেমিসিস বলতে বোঝাচ্ছে যেখানে তোমার ক্রেতারা আছে তার সেখানেই তুমি জিনিসগুলোকে সুন্দর করে ইনস্টল করবা, ডিপ্লয় করবা, সেটাই বলেছে। যেমন দেখো এই যে ফুড কোর্ট গুলো আছে না, দেখেছো না ফুড কোর্ট গুলা, যে একটা জায়গাতে কতগুলো দোকান থাকে? জি স্যার, দেখেছি। ফুড কোর্টের জায়গাটা মানে যেখানে তোমার দোকানগুলো থাকে কত ছোট জায়গা, এই ছোট জায়গার মধ্যে দেখো ওরা কিন্তু রান্নাঘরের জন্য একটা জায়গা বের করছে, আবার তোমার জিনিস বিক্রি করার জন্য একটা জায়গা বের করছে।
কত ছোট একটা জায়গা। তো এখানে তাহলে কি কি করতে হচ্ছে ওদেরকে, ওরকম ভাবে প্ল্যানিং করতে হয়েছে যে কোন জায়গায় সে যে কাস্টমারের সাথে কথা বলবে আর কোন জায়গায় সে তার কিচেনটা করবে। ট্রেনিং মে বি রিকোয়ার্ড ফর এন্ড ইউজার। এখন ট্রেনিং এটা তোমার কিছু কিছু ক্ষেত্রে, এখন আমি যেগুলো আলোচনা করছি সেগুলো তো মনে করো রান্না বান্না বা তোমার খাবার ক্ষেত্রে, সেখানে তোমাকে ট্রেনিং লাগবে না। কিন্তু যদি তোমার মনে করো তুমি একটা পাওয়ার স্টেশন তৈরি করো, তাহলে সেখানে তোমার যারা কাজ করবে ওদেরকে ট্রেনিং লাগবে জিনিসটা মেনটেন করার জন্য। দিস ফেজ মে টেক লং বেসড অন কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাভেবিলিটি অফ দ্য সলিউশন। যে তুমি এই যে যেটা বললাম যে তুমি একটা রান্নাঘর তৈরি করতে চাচ্ছ, বার্গার তৈরি করতে গ্রিল মেশিন কিনবা। এখন গ্রিল মেশিন তোমার এমন একটা তোমার পছন্দ হইলো যে কিচেনের মধ্যে তুমি বসাতে পারছো না, তাহলে কি তোমার দেয়ালটা একটু ভেঙে একটু ঠিকঠাক করতে হতে পারে। অথবা তুমি এমন একটা গ্রিল মেশিন পছন্দ করো না, তুমি পাচ্ছই না, দোকানে নাই, এখন সাপ্লাই নাই, তাহলে কি সেক্ষেত্রে তোমার ইমপ্লিমেন্টেশন কিন্তু তোমার দেরিও হতে পারে। তাহলে ইমপ্লিমেন্টেশনের মধ্যে কিন্তু মেইনলি হচ্ছে কি, আমি আগে যে তোমার প্ল্যানিং গুলো করলাম যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কিনা এবং সেগুলো বসানো, এটাই হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন। এখন আসে টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেটিং। টেস্টিং এর মধ্যে হচ্ছে যে তোমার জিনিসগুলো যে তুমি কিনলা, যে তুমি বসালে ঠিক মতো কাজ করছে নাকি। ব্রিংস ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যান্ড সাবসিস্টেম টুগেদার টু ক্রিয়েট দ্য হোল ইন্টিগ্রেটেড সিস্টেম। যে তুমি ছোট ছোট করে তুমি অনেকগুলো জিনিস বসাইলে, এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু কানেক্টেড করতে হবে। যেরকম দেখো যে মাইক্রোওভেনের কথা যদি বলি, তুমি মাইক্রোওভেন শুধু বসালে কিন্তু হবে না, তোমাকে মাইক্রোওভেনকে কি তোমার ইলেকট্রিসিটি কিন্তু কানেকশন দিতে হবে, এবং মাইক্রোওভেনটা তোমাকে এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে তুমি সহজে তোমার খাওয়ার টেবিলে তুমি জিনিসটা নিতে পারো। তাহলে কি এই যে জিনিসগুলো যে ডিফারেন্ট কম্পোনেন্টের মধ্যে কি আমার এখানে মাইক্রোওভেন আছে, আমার এখানে সকেট আছে, আমার খাবার টেবিল আছে, এই জিনিসগুলা যে একসাথে তোমার এনে হোল সিস্টেমটা তোমাকে রেডি করতে হবে। আবার তুমি যদি একটা খাওয়ার দোকানের কথা বলো, সেখানে তোমার বিভিন্ন রান্নার বান্নার জিনিসগুলো একসাথে এনে গ্যাসের লাইন বা তোমার যে সিলিন্ডার লাইন প্রত্যেকটার সাথে তোমার কানেক্ট করতে হবে। ঠিক মতো তোমার চেক করতে হবে যে তোমার কোন জায়গায় বা গ্যাসের লাইন লিক করছে নাকি, সবগুলো সমানভাবে তোমার গ্যাস পাচ্ছে নাকি, এই জিনিসগুলো। Introduce the system to different input and analyze its output and behavior. To introduce the system, এই সিস্টেমটাকে তোমার বিভিন্ন ইনপুটের সাথে তোমার পরিচয় করানো এবং এটা আউটপুট এবং এর বিহেভিয়ার গুলাকে তোমার দেখা। এটা অনেকটা তোমার সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। সফটওয়্যারে তুমি পড়েছিলা যে তোমার বিভিন্ন রকম ডাটা টাইপ পড়েছিলা না, ইন্টিজার টাইপ, তারপর হচ্ছে ফ্লোটিং টাইপ, মনে আছে? স্যার কিন্তু পড়িয়েছিল যে ইন্টিজার হচ্ছে তোমার নরমাল সংখ্যা, ফ্লোটিং হচ্ছে তোমার দশমিক থাকতে পারে। এখন তুমি যদি মনে করো যে ইন্টিজার সংখ্যা দিলা কিন্তু প্রোগ্রাম করলা ফ্লোটিং এর জন্য, কাজ করলো না, আবার ফ্লোটিং এর জন্য সিস্টেম করলা ইন্টিজার দিলা, কাজ করলো না, এই জিনিসগুলো আর কি। রিকোয়ার নো নলেজ ইন কোডিং, হার্ডওয়্যার কনফিগারেশন এন্ড ডিজাইন। এখানে কিন্তু তোমার কিন্তু কোডিং বা হার্ডওয়্যার এগুলোর উপর তোমার কিন্তু কোনো নলেজ লাগবে না, কারণ এই জিনিসগুলো কিন্তু আগের ফেজে হয়ে গেছে, আগের ফেজে কিন্তু বসানো হয়ে গেছে। তুমি শুধু কিন্তু টেস্টিং করবা, টেস্টিং করে যদি কোনো প্রবলেম হয় তুমি আগের ফেজে ফেরত যাবা, কিন্তু এই ফেজে কিন্তু সে কাজগুলো হয় না। পারফর্ম বাই রিয়েল ইউজার অর বাই টিম অফ স্পেশালাইজড পার্সোনেল। এখানে কিন্তু তারাই কাজ করবে যারা জিনিসগুলোকে ইউজ করবে অথবা যাদেরকে তুমি এই ব্যাপারে ট্রেনিং দিয়েছো। ইট ক্যান অলসো বি সিস্টেমেটিক অ্যান্ড অটোমেটেড। এটা কিন্তু অনেক সময় তোমার সিস্টেমেটিক এটা হইতে পারে, যেরকম হচ্ছে মনে করো তোমার বায়োমেট্রিক যে ডিভাইসগুলা, এখানে তুমি প্রতিদিন সকালে যাবা, তুমি তোমার ফিঙ্গার রাখবা, বের হয়ে চলে আসবা, শেষ। আবার যখন বের হবা তখন ফিঙ্গার দিয়ে দিবা। প্রতিদিন কিন্তু তোমার এটা নর্মালি তুমি করে যাও, এবং লাস্টে যে তোমার ডকুমেন্ট যেটা তৈরি করে সেটা কিন্তু সিস্টেম কিন্তু মানে নিজের মতো করে তৈরি করে। সে কিন্তু আলাদাভাবে তোমাকে আবার জিজ্ঞেস করে যে তুমি কখন ঢুকেছিলে, কখন বেরোছিলা, বা আমি আউটপুটটা কিভাবে তৈরি করবো, সে কিন্তু সিস্টেমে দেওয়া আছে। এটাই বলেছে ইট ক্যান অলসো বি সিস্টেমেটিক অ্যান্ড অটোমেটেড। ফাইনালি যেটা হচ্ছে 6 নাম্বার, মেইনটেনেন্স। যে সিস্টেমটাকে যে তৈরি করলাম এটাকে এখন আমাকে রেগুলারলি মনিটর করতে হবে যে ঠিকমতো কাজ করছে। সিলিন্ডার একবার লাগাইলা, 1 মাস পর দেখলা যে গ্যাস নাই, গ্যাস নেই মানে চুলো চলবে না, তাহলে কি তোমার মেইনটেনেন্সের মধ্যে কি পড়ছে? আমার মেইনটেনেন্সের মধ্যে পড়ছে যে গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে হবে। তারপরে কি চুলার মধ্যে তোমার রান্না বান্না করতে 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 যে অবস্থায় 6 মাসে একবার হয়তো চুলা পরিষ্কার করতে হয় নাকি, এটা হচ্ছে তোমার মেইনটেনেন্স। সফটওয়্যারে আমরা যখন কাজ করতে 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 অনেক সময় কুকি বলো বা তোমার ক্যাশ ফাইল বলো জমে যায়। মোবাইলও কি করো তোমরা, অনেক সময় কিন্তু ক্লিন করতে হয়, আমাদের ক্যাশ ফাইল কি ক্লিয়ার করতে হয় না?
তো এগুলো কি তোমার মেইনটেনেন্স। পিরিয়ডিক মেইনটেনেন্স উইল বি ক্যারিড আউট, includes replacing old hardware, continuously evaluating systems performance। যে পুরাতন কোনো জিনিস যদি থাকে সেটা যদি আমাদের কাজ না করে, মানে আমার এক্সপেকটেশন যদি কাজ যদি না করে, সেটাকে চেঞ্জ করতে হবে, নতুন জিনিস বসাতে হবে। includes providing latest update for certain component, এটা অনেকটা সফটওয়্যার বেসড, যে কাজ করার জন্য কি আমার অনেক সময় সফটওয়্যার আপডেট করতে হয়। includes providing latest technology to face security threat। এখন আগে মনে করো যে দোকানে আসতো মনে করো 2-3 জন, তুমি দোকান বড় করলা, আসা শুরু করলো 10-12 জন, তখন তুমি কি করবা? তুমি আলাদা সিসি ক্যামেরা লাগাবা, আলাদা সিকিউরিটির জন্য মেজারমেন্ট করবা যে কোন সময় কোন লোক আসছে যাচ্ছে, তোমার নিজস্ব যারা এমপ্লয় আছে ওদের জন্য যে কখন ঢুকছে কখন বেরোচ্ছে, এই জিনিসটাকে বলা হয়েছে। তাহলে আজকে আমরা যে মেইন যে টপিক বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন বলো কারো কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা আছে নাকি? না। তাহলে পরীক্ষা যদি আসে তাহলে তখন লিখতে পারবো না যে হোয়াট ইজ এসডিএলসি, ডিসক্রাইব ইটস। জি গুড, এটা কিন্তু পরীক্ষা আসবে কিন্তু মাস্ট, এটা কোনো মিস নেই। আমি বলে রাখলাম যে তোমরা এরকম ভাবে এসডিএলসি সংজ্ঞা দেওয়ার পর যে তোমার এই ছকটা তোমরা আঁকবা, আঁকার পরে সুন্দর করে বর্ণনাগুলো তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকুই থাক। আমি এই যে তোমাদের ক্লাসটা যে রেকর্ড করলাম, এই ক্লাস রেকর্ডিংটাও কিন্তু আমি তোমাদের যে ওয়েবসাইটে দিলাম না, mnf.df.ইয়ার, ওখানে কিন্তু ক্লাস লেকচার আমি আপলোড করে দিব। তাহলে তুমি একই সাথে তোমার স্লাইডটাও পেয়ে যাবা, একই সাথে তোমার ক্লাস লেকচারও পেয়ে যাবা। বুঝতে পেরেছো? স্যার, একটা কথা ছিল। বলো।